হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব স্কন্দগুপ্ত সম্পর্কে, অর্থাৎ স্কন্দগুপ্ত কে ছিলেন এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, স্কন্দগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শক্তিশালী সম্রাট, বা বলা যায় যে শেষ শক্তিশালী সম্রাট। তাহলে গুপ্ত বংশের একাধিক সম্রাট রয়েছে, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য সম্রাট ছিলেন কিন্তু এই স্কন্দগুপ্ত। কি বলা হয়েছে দেখো, স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাটও কিন্তু ছিলেন এই স্কন্দগুপ্ত। এছাড়াও কি বলা হয়, ভারতের ইতিহাসে কিন্তু ক্রমাদিত্য নামে পরিচিত। তাহলে স্কন্দগুপ্ত ভারতের ইতিহাসে কিন্তু ক্রমাদিত্য নামেও কিন্তু পরিচিত ছিল। তাহলে তার রাজত্বকাল সম্পর্কে বলা হয়েছে যে 457 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেন। তাহলে স্কন্দগুপ্তের রাজত্বকাল সম্পর্কে যদি বলি, সেটা ছিল হচ্ছে 457 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত। এছাড়াও বলা হয়েছে স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদের হচ্ছে মূলত দুটি লিপির ওপর নির্ভর করতে হয়। তাহলে এই যে স্কন্দগুপ্ত রয়েছে, গুপ্ত সম্রাট, তার সম্পর্কে আমরা কি থেকে জানতে পারি? তার জন্য এখানে বলা হয়েছে স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে গেলে আমাদের কি হয়, দুটি উপাদানের ওপর কিন্তু নির্ভর করতে হয়। সেই দুটি উপাদান কি কি? একটা হলো যে জুনাগড় শিলালিপি, আর একটা হলো যে ভিতারি বা ভিটারি স্তম্ভলিপি। তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন? স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট, এবং স্কন্দগুপ্তর পরবর্তীতে যে সমস্ত সম্রাটরা ছিলেন তারা কিন্তু বলা যায় যে এতটাও আর কি শক্তিশালী সম্রাট ছিলেন না, যার জন্য কিন্তু বলা হয়েছে যে স্কন্দগুপ্তকে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট হিসেবে কিন্তু বলা হয়ে থাকে, এবং তিনি ভারতের ইতিহাসে ক্রমাদিত্য নামে পরিচিত। এবং এই স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদের মূলত দুটি উপাদানের উপর নির্ভর করতে হয়। সেটা হচ্ছে একটা যে জুনাগড় শিলালিপি, এবং আরেকটা ছিল হচ্ছে ভিতারি বা ভিটারি স্তম্ভ লিপি। এছাড়াও বলেছে তার রাজত্বকালে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু ঘটেছিল। তাহলে এই যে স্কন্দগুপ্ত, তার রাজত্বকালে কি হয়েছিল যে মধ্য এশিয়া থেকে আগত যে হুন আক্রমণ কিন্তু ঘটেছিল। তো বলা হয়েছে স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের এমনভাবে এমন দুর্দান্তভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরের মধ্যে কিন্তু তারা আর গুপ্ত সাম্রাজ্যে আক্রমণের সাহস হয়নি সেই হুনদের। তাহলে স্কন্দগুপ্তের রাজত্বকালে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? হুন আক্রমণ। তাহলে কি হুন আক্রমণটা বলেছে? মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ ঘটেছিল, এবং স্কন্দগুপ্ত কিন্তু তাদের বিরুদ্ধে আর কি অগ্রসর হয়েছিলেন এবং হুনদেরকে কিন্তু দুর্দান্তভাবে বলা হয়েছে যে পরাজিত করেছিলেন, এবং এমনই দুর্দান্তভাবে পরাজিত করেছিলেন যে পরবর্তী 50 বছরের মধ্যে কিন্তু এই হুনরা আর ভারতে যে আক্রমণ করবে সেই আক্রমণের কিন্তু সাহস জোগায়নি। তারপরে কি বলেছে যে দুর্ধর্ষ হুনদের বিরুদ্ধে সাফল্যের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা ভারতের রক্ষাকর্তা বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলে কিন্তু উল্লেখ করেছেন। কোশ্চেনটা এমনভাবেও আসতে পারে যে কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় এবং কেন বলা হয়, বা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কেন বলা হয়ে থাকে। কোশ্চেনটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আসতে পারে। তাহলে কাকে ভারতের রক্ষাকর্তা যদি বলা হয় বলি, স্কন্দগুপ্তকে বলা হয়। কেন বলা হয় ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে স্কন্দগুপ্ত এই যে স্কন্দগুপ্তের রাজত্বকালে হুন আক্রমণ ঘটেছিল ভারতে, এবং স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে কি হন? অগ্রসর হন, এবং এই হুনদের এমনভাবে পরাজিত করেন যে পরবর্তী 50 বছরেও কিন্তু এই হুনরা আর ভারত আক্রমণের সাহস জোগায়নি। তার যে হুনদের বিরুদ্ধে এই যে একটা সাফল্য হয়েছিল, সেই সাফল্যের জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার যে ছিলেন স্কন্দগুপ্তকে তিনি কিন্তু কি বলেছেন? ভারতের রক্ষাকারী বা সেভিয়ার অফ ইন্ডিয়া বা যে ভারতের রক্ষাকর্তা বলে কিন্তু উল্লেখ করেছেন। এছাড়াও তিনি সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদের বাঁধ পুনর্নির্মাণ করেন। এছাড়াও হিউয়েন সাং কি বলেছেন যে তিনি নালন্দায় একটি কিন্তু বৌদ্ধ বিহারও স্থাপন করেছিলেন। তো এই সম্পর্কে হিউয়েন সাং কি বলেছেন? তিনি কি করেছিলেন, অর্থাৎ স্কন্দগুপ্ত কি করেছিলেন? নালন্দায় কিন্তু একটি বৌদ্ধ বিহার স্থাপন করেছিলেন। তো এই যে স্কন্দগুপ্ত কে ছিলেন, তার রাজত্বকাল কি রয়েছে, এছাড়াও যে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়, সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আজ
আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস রয়েছে সেগুলি আমাদের থেকে নেবে, তার জন্য তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।